হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও ফ্রম মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের ইভিএস বা তোমাদের যে এনভায়রনমেন্ট সম্পর্কে একটু আলোচনা করছি। তো এনভায়রনমেন্ট হচ্ছে ইজ এ কম্বিনেশন অফ ভেরিয়াস ফিজিক্যাল অ্যান্ড বায়োলজিক্যাল এলিমেন্ট দ্যাট এফেক্ট দ্য লাইফ অফ অ্যান অর্গানিজম। তাহলে বিভিন্ন রকমের কোনো একটা পরিবেশ বলতে বোঝায় বিভিন্ন রকমের ভৌত এবং জৈব যে শর্তসমূহ আছে সেগুলির একটা সামগ্রিক প্রকাশ, যার দ্বারা কি জীবের মধ্যে নানা রকমের বৃদ্ধি, পরিস্ফুরণ এবং প্রজনন সম্পন্ন হয়। যেটা বলা আছে এফেক্ট অফ লাইফ অফ এন অর্গানিজম, তার মানে কোনো একটা জীবের মধ্যে বিভিন্ন রকমের এফেক্ট করছে। সেই এফেক্টগুলো কি? সেই এফেক্টগুলো হচ্ছে উদ্বর্তন, বৃদ্ধি, পরিস্ফুরণ এবং প্রজনন। তাহলে একটা পরিবেশ দু রকমের জিনিস নিয়ে গঠিত। একটা হচ্ছে বায়োটিক ফ্যাক্টর। বায়োটিক বলতে হচ্ছে লিভিং কম্পোনেন্টস ইন অ্যান অর্গানিজম ইন অ্যান এনভায়রনমেন্ট। তাহলে পরিবেশে যতগুলো লিভিং অর্গানিজম আছে, যেমন হচ্ছে প্ল্যান্টস, অ্যানিমেলস, মাইক্রো অর্গানিজমস, সবগুলোই হচ্ছে বায়োটিক ফ্যাক্টর। এবার এবায়োটিক ফ্যাক্টর কোনগুলো? সেগুলো হচ্ছে নন লিভিং কম্পোনেন্ট অফ অ্যান এনভায়রনমেন্ট। কারণ কোনো একটা পরিবেশের মধ্যে যেগুলো জড় বস্তু, যেমন হচ্ছে ওয়াটার, সয়েল, নিউট্রিয়েন্ট, গ্যাসেস, টেম্পারেচার, হিউমিডিটি, বিভিন্ন রকমের নিউট্রিয়েন্ট, সেগুলো হচ্ছে সব এবায়োটিক ফ্যাক্টর। বায়োটিক এবং এবায়োটিক ফ্যাক্টর দুটো নিয়েই হচ্ছে পরিবেশ, এবং তাদের সম্পর্কে যে একটা রিলেশন, তারা কিভাবে একে অপরের সঙ্গে রিলেটেড, সেই সম্পর্কে স্টাডিটা হচ্ছে ইকোলজি। এবার কিছু ইকোলজিক্যাল টার্ম আছে, কিছু জিনিস আছে যেগুলো আমাদের মোটামুটি একটা বেসিক আইডিয়া থাকা দরকার। তাহলে ফার্স্ট যেটা হচ্ছে বায়োমাস বা জৈব ভর। তাহলে বায়োমাস কাকে বলে? রেফার্স টু টোটাল মাস অফ এ লিভিং প্ল্যান্টস, অ্যানিমেলস, ফাঙ্গি, ব্যাকটেরিয়া ইন এ গিভেন এরিয়া। কোনো একটা পার্টিকুলার এরিয়ার, সেই এরিয়াতে যেই সব প্রাণীগুলো আছে, যেমন উদ্ভিদ, প্রাণী, ছত্রাক, ব্যাকটেরিয়া, তাদের যে একটা ভর, তাহলে পার্টিকুলার একটা এরিয়ার কোনো প্রাণীদের একটা ভর, সেটাকেই বলা হচ্ছে জৈব ভর। এবার বলা হচ্ছে এনার্জি ফ্লো বা শক্তি প্রবাহ। শক্তি প্রবাহটা কি? ফ্লো অফ এনার্জি ফ্রম এন ইকোসিস্টেম টু এন অর্গানিজম, ফ্রম দ্য অর্গানিজম টু অর্গানিজম। তাহলে কোনো একটা বাস্তুতন্ত্রের মধ্যে শক্তির প্রবাহ। তাহলে বাস্তুতন্ত্রে আমরা কি দেখি? নিচের দিকে থাকে উৎপাদক, প্রডিউসার, তারপর থাকে খাদক, কনজিউমার, প্রাইমারি কনজিউমার, সেকেন্ডারি কনজিউমার, আর একটা হচ্ছে টার্সিয়ারি কনজিউমার। তাহলে উৎপাদক থেকে শক্তি যায় খাদকে, প্রথম শ্রেণীর খাদক, দ্বিতীয় শ্রেণীর খাদক, তৃতীয় শ্রেণীর খাদক, তারপর বিয়োজক। তাহলে এইভাবে এনার্জি একটা স্তর থেকে আরেকটা স্তরে বা একটা ট্রফিক লেভেল থেকে আরেকটা ট্রফিক লেভেলের মধ্যে স্থানান্তরিত হয়। এই স্থানান্তরটাকে বলা হচ্ছে এনার্জি ফ্লো, শক্তির স্থানান্তর। তাহলে ফ্লো অফ এনার্জি ফ্রম এন ইকোসিস্টেম, কোনো একটা বাস্তুতন্ত্রের মধ্যে শক্তির স্থানান্তর, টু এন অর্গানিজম, ফ্রম অর্গানিজম টু অর্গানিজম, একটা অর্গানিজম থেকে আরেকটা অর্গানিজমের মধ্যে শক্তির সঞ্চারণ। প্রডিউসার মানে হচ্ছে উৎপাদক, সবুজ উদ্ভিদ। প্রডিউস ফুড ইন দ্য ফর্ম অফ কার্বন ডিউরিং ফটোসিনথেসিস। তাহলে সালোকসংশ্লেষ প্রক্রিয়া যে গ্লুকোজ তৈরি করে, সেই গ্লুকোজটা কার্বন ফর্মে তারা খাদ্য তৈরি করে, তো তারাই হচ্ছে প্রডিউসার। এবার হচ্ছে হার্বিভর। হার্বিভর হার্ব মানে হচ্ছে প্ল্যান্ট। তাহলে যারা অনলি প্ল্যান্ট খায়, উদ্ভিদ খায়, তাদেরকে বলা হচ্ছে, বা শাকাশী, তাদেরকে বলা হচ্ছে হার্বিভর। কার্নিভর মানে হচ্ছে মাংসাশী, ইট মিট অনলি, শুধু মাংস খায়। ওমনিভর হচ্ছে যারা দুটোই খায়, মাংস খায়, যেমন আমরা হচ্ছি ওমনিভর। আরেকটা আছে ডেট্রিভর। ডেট্রিভর কাদেরকে বলা হচ্ছে? ফিড অন প্লান্টস অ্যান্ড অ্যানিমেলস রিমেইনস অ্যান্ড আদার ডেড মেটেরিয়াল। তাহলে পচা গলিত যে উদ্ভিদ বা প্রাণীর মৃত্যুর পর তাদের যে দেহাবশেষ থেকে যায়, সেগুলো যারা খায়, সেগুলোকে যারা সরল যৌগ থেকে ভেঙে জটিল যৌগে পরিণত করে, তাদেরকে বলা হচ্ছে ডেট্রিভর, যেমন হচ্ছে কেঁচো। তারপর হচ্ছে ডিকম্পোজার মানে হচ্ছে বিয়োজক। এরা কি করে? চেঞ্জ ওয়াস্ট অ্যান্ড ডেড অর্গানিজম ইনটু ইউজেবল নিউট্রিয়েন্ট, ব্রেকডাউন অর্গানিক ম্যাটার। এরাও মৃত গলিত যে পচা জিনিসগুলো আছে, দেহাবশেষ, সেগুলোকে তারা ভাঙতে ভাঙতে, ফার্স্টে কেঁচো ভাঙে,
তারপর কিন্তু ব্যাকটেরিয়া বা ফাঙ্গি তারা কি করে ভাঙতে ভাঙতে জটিল কমপ্লেক্স অর্গানিক ম্যাটারগুলোকে ভেঙে ভেঙে সিম্পল অর্গানিক ম্যাটারে পরিণত করে। করতে করতে যেমন প্রোটিন ভেঙে দিল, প্রোটিন ভেঙে তৈরি হলো অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিডকে ভেঙে দিয়ে তৈরি হলো বিভিন্ন রকম অ্যামিনো গ্রুপ, NH2 গ্রুপ, তাকে আবার ভেঙে দিয়ে তৈরি হলো নাইট্রোজেন, হাইড্রোজেন, যেগুলো কি করে মিনারেল নিউট্রিয়েন্টে বিশেষভাবে সাহায্য করে। ওই জন্য বলা হচ্ছে ডেড অর্গানিজমস ইনটু ইউজেবল নিউট্রিয়েন্টস। পরবর্তীকালে সেটাকে ইউজেবল নিউট্রিয়েন্টসে পরিণত করছে, যেটা মাটির মধ্যে থেকে যাচ্ছে এবং মাটির সার তৈরি হচ্ছে। তাহলে ব্রেকডাউন অফ অর্গানিক ম্যাটার, তাহলে জৈব বস্তুকে ভেঙে দিচ্ছে। তাহলে এর এক্সাম্পল হচ্ছে ব্যাকটেরিয়া অ্যান্ড ফাঙ্গি। এরপর আমরা পড়ব হচ্ছে ইকোলজিক্যাল নিচ বা বাস্তুতান্ত্রিক নিচ। নিচের সংজ্ঞা ফার্স্ট যে বিজ্ঞানী প্রদান করেছিলেন তিনি হচ্ছেন হাচিনসন, জি ইভলাইন হাচিনসন, 1957। তাহলে নিচ কি? হ্যাবিটেট প্লাস ফাংশন পারফর্ম দেয়ার বাই অর্গানিজমস ইজ ইটস ইকোলজিক্যাল নিচ। তাহলে একটা প্ল্যান্ট বা গাছ, সেই গাছের মধ্যে একটা পাখি আছে, তাহলে এই গাছটা হচ্ছে, এই জায়গাটা হচ্ছে হ্যাবিটেট। এবার এই হ্যাবিটেটের মধ্যে থেকে সে গাছের ফল খাচ্ছে, গাছ থেকে অক্সিজেন নিচ্ছে। তাহলে এই হ্যাবিটেটের সারাউন্ডিং যে পরিবেশ, সেখানে সে বিভিন্ন রকমের ক্রিয়া প্রতিক্রিয়া করে তার জীবন সম্পন্ন করছে। তাহলে এটাই হচ্ছে তার নিচ। তাহলে হ্যাবিটেট প্লাস ফাংশন পারফর্মড দেয়ার বাই অর্গানিজম, কোনো একটা অর্গানিজম বা জীব তার বাসস্থানে থেকে সেখানে যে ফাংশন করছে, সেখানে যে কাজ করছে, যে ক্রিয়া প্রতিক্রিয়া করছে, সেটাই হচ্ছে তার ইকোলজিক্যাল নিচ। তাহলে হাউ এন অর্গানিজম ইউজেস ইটস এনভায়রনমেন্ট, তাহলে কোনো একটা অর্গানিজম বা জীব কিভাবে তার পরিবেশে, মানে পরিবেশটাকে, আশেপাশে পরিবেশটাকে ইউজ করছে, সেটাই হচ্ছে তার নিচ। তাহলে এটা যদি একটু মানে বর্ণনা করে বলি, তাহলে কোনো একটা জীব পরিবেশে বাঁচতে গেলে তার বাসস্থান ও বিভিন্ন রকমের বাস্তুতান্ত্রিক চাহিদা, পরিবেশ থেকে বিভিন্ন রকমের সম্পদ ব্যবহার করে সে তার বাসস্থানে থেকে কিভাবে পরিবেশকে ব্যবহার করছে তার চাহিদা পূরণের জন্য, তাকেই সাধারণত বলা হচ্ছে নিচ। এবার বিজ্ঞানী হাচিনসন ডিফাইন নিচ এজ এ রিজিয়ন ইজ এ মাল্টিডাইমেনশনাল স্পেস অফ এনভায়রনমেন্টাল ফ্যাক্টর দ্যাট এফেক্ট দ্য ওয়েলফেয়ার অফ এ স্পিসিস। তো হাচিনসন নিচের ধারণাটা বিভিন্ন রকমভাবে দিয়েছিলেন। তিনি কতগুলোই ভাগে ভাগ করেছেন, সেগুলোকে বলা হচ্ছে একমাত্রিক, দ্বিমাত্রিক বা বহুমাত্রিক। তাহলে হাচিনসনের ধারণা অনুযায়ী পরিবেশের যে প্রতিটা শর্ত আছে যার দ্বারা কোনো জীব প্রভাবিত হয়, যেমন হচ্ছে তাপমাত্রা, আর্দ্রতা, লবণাক্ততা, তাহলে এগুলো হচ্ছে প্রত্যেকটা এক একটা শর্ত। তিনি কি করেছিলেন, প্রত্যেকটা শর্তকে এক একটা এক্সিস বা অক্ষ অনুযায়ী কল্পনা করেছিলেন, বা ডাইমেনশন বা মাত্রারূপে কল্পনা করেছিলেন। তাহলে তিনি দেখলেন যে এন সংখ্যক মাত্রা বা এন সংখ্যক শর্ত যদি পরিবেশে বর্তমান থাকে, তবে সেই নিচকে তিনি বললেন এন মাত্রিক স্থান বা এন ডাইমেনশনাল স্পেস। 3 বা তার কম মাত্রা যদি থাকে তাহলে সেটাকে লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করা যায়, কিন্তু তার বেশি থাকলে সেটাকে লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করা যায় না। তাহলে কোনো একটা জীব তার পরিবেশের মধ্যে থাকছে, তার বাসস্থানের মধ্যে থাকছে এবং থেকে তার আশেপাশের যে পরিবেশ সেখানে ক্রিয়া প্রতিক্রিয়া করছে, এবং সেই আশেপাশের পরিবেশে তার এনভায়রনমেন্টের মধ্যে বিভিন্ন রকমের শর্ত থাকতে পারে, যেমন হচ্ছে তাপমাত্রা, আর্দ্রতা, লবণাক্ততা। সেই সবগুলো শর্তকে এক একটা অ্যাক্সিস অনুযায়ী যদি কল্পনা করি এবং সেগুলোকে যদি আমরা গ্রাফে প্লট করি, তাহলে আমরা 3 রকমের গ্রাফ পাবো। তাহলে 3টে গ্রাফ হচ্ছে, যখন আমরা একটা গ্রাফ পাবো, মানে জীব কোনো নির্দিষ্ট একটা শর্তের সাপেক্ষে প্রভাবিত হচ্ছে, তখন সেটাকে বলা হচ্ছে ওয়ান ডাইমেনশন নিচ। মানে পরিবেশের কোনো একটা শর্তের সাপেক্ষে জীবের যদি জৈবিক ক্রিয়াশীলতাকে গ্রাফের মাধ্যমে প্রকাশ করা হয় এবং তার দ্বারা একমাত্রিক নিচ বরাবর জীবের সক্রিয়তা প্রকাশ করা হয়, তাহলে পরিবেশে কোনো একটা হ্যাবিটেটে একটা জীব আছে, সেই জীবটা শুধুমাত্র পরিবেশের একটি মাত্র শর্ত বা তাপমাত্রা দ্বারা প্রভাবিত হচ্ছে।
তখন ওই নিচটাকে বলা হচ্ছে একমাত্রিক নিচ, একটি মাত্র শর্ত দ্বারা প্রভাবিত হচ্ছে। এবং সেটাকে যদি গ্রাফে রিপ্রেজেন্ট করা যায় তাহলে শুধু একটা এক্স ওয়াই বরাবর একটা এক্সিস হবে, যেটাকে বলা হচ্ছে একমাত্রিক নিচ, কারণ এখানে একটাই এক্সিস। এবার দ্বিমাত্রিক বা 2 ডাইমেনশনাল নিচ কাকে বলা হচ্ছে? যদি পরিবেশের দুটি ভিন্ন শর্তের সাপেক্ষে গ্রাফটিকে ফোকাস করা হয়। তাহলে আগে ছিল শুধুমাত্র তাপমাত্রা, এখন সেই জীবটা যে তার হ্যাবিটেট বা নিচ, তার যে নিচের মধ্যে আছে, তার যে নিচ, সেখানে সে দুটি শর্তের সাপেক্ষে প্রভাবিত হয়। একটা হচ্ছে তাপমাত্রা, একটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। এই দুটোর দ্বারা সে প্রভাবিত হয়। তখন তাকে গ্রাফে যদি রিপ্রেজেন্ট করি তাহলে আমরা দুটো অক্ষ পাবো। তখন সেই নিচটাকে বলা হচ্ছে দ্বিমাত্রিক নিচ, ড্রেস না দিলে হবে। তাহলে একটা হচ্ছে তাপমাত্রা, একটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা, এটা হচ্ছে অবস্থা সহ্যের সীমা, মানে জীবটা এই দুটো অবস্থা সহ্য করতে পারে। তাহলে এটা আমরা দেখি, এখানে দুটি শর্ত হলো তাপমাত্রা এবং আপেক্ষিক আর্দ্রতা, এবং শর্ত দুটি যদি নিরপেক্ষ হয়, অর্থাৎ তারা পরস্পরের প্রতি যদি নির্ভরশীল না হয়, তাপমাত্রার সঙ্গে আপেক্ষিক আর্দ্রতার কোনো সম্পর্ক নেই, তাপমাত্রা বাড়লেও আপেক্ষিক আর্দ্রতা বাড়বে না, কমবে না, যদি এরকমের হয় তাহলে সেটাকে বলা হচ্ছে নিরপেক্ষ। তখন যে গ্রাফটা হয় তখন সেটা হচ্ছে চতুর্ভুজ টাইপের। কিন্তু যদি তাপমাত্রার সঙ্গে আপেক্ষিক আর্দ্রতা পরস্পর নির্ভরশীল হয় তাহলে গ্রাফটা কিন্তু উপবৃত্তাকার হয়। তাহলে দুটোই হচ্ছে দ্বিমাত্রিক নিচ। যদি দুটো শর্ত একে অপরে নির্ভরশীল হয় তাকে বলা হচ্ছে নিরপেক্ষ। নির্ভরশীল যদি না হয় তাহলে সেটা হচ্ছে নিরপেক্ষ, আর যদি নির্ভরশীল হয় তাহলে সেটা হচ্ছে উপবৃত্তাকার, চতুর্ভুজ টাইপের। এবার ত্রিমাত্রিক নিচ যদি কাল্পনিক জীবগোষ্ঠীর ক্ষেত্রে তাপমাত্রা, আপেক্ষিক আর্দ্রতা ছাড়াও পরিবেশে ফসফরাস সহ্য করার ক্ষমতা, এটা উদ্ভিদের ক্ষেত্রে বলা হয় যে এই তিনটে যদি সংযুক্ত হয় তাহলে যে নিচ পাওয়া যায় তাকে বলা হচ্ছে ত্রিমাত্রিক নিচ। তাহলে এখানে দেখো, একটা হচ্ছে তাপমাত্রা, এটা এরকম হবে ও এক্স ওয়াই, এটা জেড। তাহলে 3 ডাইমেনশনাল নিচ, একটা হচ্ছে তাপমাত্রা, আপেক্ষিক আর্দ্রতা আর ফসফরাস সহ্যের ক্ষমতা। এই তিনটে অবস্থা একসঙ্গে থাকলে যে গ্রাফটা হয় সেটাই হচ্ছে ত্রিমাত্রিক নিচ, মানে তিনটে শর্তের সাপেক্ষে। কিন্তু পরিবেশে দেখা যায় আরও বেশি সংখ্যক শর্ত থাকে, তিনটেরও বেশি সংখ্যক শর্ত থাকে। তাহলে পরিবেশের শর্ত, বিভিন্ন রকমের শর্ত জীবগোষ্ঠীকে বিশেষভাবে প্রভাবিত করে, এবং সবগুলোকে একত্রে তখন বলা হয় যে এন ডাইমেনশনাল হাইপার ভলিউম, যেটা সৃষ্টি হওয়া সম্ভব। এবং যদিও ত্রিমাত্রিকের বেশি গ্রাফে প্লট করা সম্ভব নয়, এটাকে বলা হচ্ছে বহুমাত্রিক নিচ। বহুমাত্রিক নিচটা গ্রাফে প্লট করা সম্ভব নয়। এই হাচিনসনের নিচ মডেল হয়তো খুব একটা গুরুত্বপূর্ণ নয়, এটা বড় ক্লাসে থাকে, কিন্তু এর সংজ্ঞাগুলো আসতে পারে যে বহুমাত্রিক নিচ কাকে বলে। তাহলে বহুমাত্রিক বা মাল্টি ডাইমেনশনাল যে নিচ আছে, তো সেটা হচ্ছে পরিবেশের বিভিন্ন শর্তগুলির ওপর নির্ভর করে যখন পপুলেশনের নিচ গঠন করা হয় তখন তাকে বলা হচ্ছে বহুমাত্রিক নিচ। এমনকি যে ত্রিমাত্রিক নিচ আছে তাকেও বহুমাত্রিক নিচ বলা যায়। যে নিচ ওভারল্যাপিং, নিচ ওভারল্যাপিং বলতে বোঝায় কোনো একটা স্পিসিস এই জায়গায় বসবাস করে, তাহলে এ পরিবেশ থেকে যা কিছু পাবে, পরিবেশ থেকে খাদ্য, তারপর বাসস্থান, এর যা কিছু থাকবে, ঠিক সেম জায়গায় যদি আরেকটা স্পিসিস বসবাস করে তাহলে দুটো স্পিসিসের মধ্যে যে খাদ্য, বাসস্থান সব সেম যদি হয় তাহলে কিছু কিছু জায়গায় দেখা যাবে যে তাদের মধ্যে কম্পিটিশন হবে, প্রতিযোগিতা হবে। প্রতিযোগিতার ফলে দুটি যে প্রজাতি আছে তার মধ্যে একটি বিলুপ্ত হয়ে যাবে আর একটা টিকে থাকবে। এই ঘটনাটাকে বলা হচ্ছে দুটি পৃথক পৃথক প্রজাতি আলাদা স্থানে বসবাস করলেও যে অঞ্চল বা নির্দিষ্ট সীমায় দুটি প্রজাতি বাস করে তাকে বলা হচ্ছে ওভারল্যাপিং নিচ, দুটোরই নিচ সেম জায়গায়।
নিচ দুটো স্পিসিসের নিচ যদি সেম জায়গায় হয় তাহলে কি তাদের মধ্যে প্রতিযোগিতা হবে এবং দুর্বল যে প্রজাতি সে বিলুপ্ত হয়ে যাবে। এই ঘটনাটাকে বলা হচ্ছে ওভারল্যাপিং নিচ। এটাকে যদি আরও ভালোভাবে বলা যায় তাহলে একটা সমুদ্রের তীরে কিছু প্রজাতি বাস করে, এই পর্যন্ত জায়গা, কিছু প্রজাতি বাস করে এই পর্যন্ত জায়গা। তাহলে এখানে কিছু কচ্ছপ থাকে, ধরে নাও রেড কচ্ছপ, এখানে ব্লু, তার মানে এখানে তার বাসস্থান এবং তার আশেপাশের পরিবেশ এই পুরোটাই হচ্ছে এর নিচ, পুরোটাই সে সেই পরিবেশ থেকে সে তার চাহিদা পূরণ করতে পারে। আর যারা রেড তাদের এটা হচ্ছে নিচ। তাহলে তাদের বাউন্ডারির মধ্যে একটা জায়গা দেখা যাচ্ছে, দুটোরই নিচ ওভারল্যাপ করছে। তাহলে এই ঘটনাটাকে বলা হচ্ছে নিচ ওভারল্যাপিং। মানে দুটি পৃথক প্রজাতি আলাদা স্থানে বসবাস করলেও একটা নির্দিষ্ট সীমায় দুটি প্রজাতি বাস করছে। তাহলে এই বাউন্ডারির মধ্যে কিন্তু দুটো প্রজাতি বাস করছে এবং তাদের নিচ পরস্পরের সঙ্গে একটু ওভারল্যাপ হয়ে যাচ্ছে। এটাকে বলা হচ্ছে নিচ ওভারল্যাপিং নিচ। এর ফলে কী হয়, দুটি প্রজাতির মধ্যে প্রতিযোগিতা শুরু হয়। এ বলে আমি এই জায়গাটা নেব, এ বলে আমি এই জায়গাটা নেব, যার ফলে যে দুর্বল প্রজাতি সে বিলুপ্ত হয়ে যায় আর যে শক্তিশালী সে টিকে থাকে। আচ্ছা, দুটি প্রজাতির মধ্যে যদি নিচ ওভারল্যাপ হয়ে যায় তাহলে কী হবে, কম্পিটিশন। একজন টিকে থাকবে, জয়ী হবে একজন, একজন হেরে যাবে। হয় কম্পিটিশন হবে, নাহলে দুজনেই মিউচুয়াল রিলেশনশিপের মাধ্যমে টিকে থাকবে। এ বলবে এই জায়গাটা আমার, এটা পুরোটাই আমি নিলাম, আর এইটুকু জায়গার মধ্যে বেঁচে থাকবে। তাহলে এটা হচ্ছে বেসিক একটা রুলস যেগুলো তারা মেনে চলে। তো সেই অনুযায়ী নিচকে দুটো ভাগে ভাগ করা হয়। এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। ফান্ডামেন্টাল নিচ আর একটা হচ্ছে রিয়েলাইজড নিচ। তাহলে ফান্ডামেন্টাল নিচ কাকে বলছে, মানে জীব এমন একটা স্থানে বসবাস করছে সেখানে অন্য কোনো জীব বসবাস করে না, এবং জীবটা সেই জায়গা থেকে সমস্ত রকমের যে প্রাকৃতিক রিসোর্স আছে, রিসোর্স বলতে প্রাকৃতিক সম্পদ, সেগুলো সে সংগ্রহ করতে পারে, তখন তাকে বলা হচ্ছে ফান্ডামেন্টাল নিচ। তাহলে কি হচ্ছে, অকুপাইড আন্ডার আইডিয়াল কন্ডিশন হয় নো লিমিটেশন অফ রিসোর্সেস। তাহলে সেখানে পর্যাপ্ত পরিমাণে সম্পদ, প্রাকৃতিক সম্পদ আছে, স্পিসিস একটাই, কোনো কম্পিটিশন নেই, কোনো প্রতিযোগিতা করতে হচ্ছে না, সেই টাইপের নিচটাকে বলা হচ্ছে ফান্ডামেন্টাল নিচ। আর রিয়েলাইজড নিচ বলতে বোঝানো হচ্ছে মানে কোনো একটা স্থানে জীবের বিভিন্ন প্রজাতি আছে অল্প একটা জায়গার মধ্যে এবং তাদের মধ্যে প্রতিযোগিতা দেখা যাচ্ছে। এক্ষেত্রে কি হচ্ছে, একটি প্রজাতি যখন তুলনামূলক কম অঞ্চলে অভিযোজিত হয় এবং সফলভাবে বেঁচে থাকে, তাহলে প্রতিযোগিতা করে কোনো একটা স্পিসিস বেঁচে থাকছে, অভিযোজিত হচ্ছে, তখন সেই সীমাবদ্ধ অঞ্চলটাকে বলা হচ্ছে রিয়েলাইজড নিচ। তাহলে স্মলার দেন ফান্ডামেন্টাল নিচ অকুপাইড আন্ডার লিমিটেড রিসোর্সেস, এবং এই জায়গাটাতে প্রাকৃতিক সম্পদ খুবই কম, প্রতিযোগিতা বেশি, প্রাকৃতিক সম্পদ খুবই কম। তাহলে এদের মধ্যে পার্থক্য, দ্য নিচ অফ এন অর্গানিজম ইন অ্যাবসেন্স অফ লিমিটিং ফ্যাক্টরস ইন দ্য এনভায়রনমেন্ট। তাহলে এখানে কোনো লিমিটিং ফ্যাক্টর নেই, আনলিমিটেড ফ্যাক্টর আছে, আনলিমিটেড রিসোর্স আছে, আনলিমিটেড সম্পদ আছে, আনলিমিটেড খাদ্য, বাসস্থান সব কিছু আছে, তখন সেই টাইপের নিচটাকে বলা হচ্ছে ফান্ডামেন্টাল নিচ। আর রিয়েলাইজড নিচটা হচ্ছে দ্য নিচ অফ এন অর্গানিজম ইন দ্য প্রেজেন্স অফ লিমিটিং ফ্যাক্টর ইন দ্য এনভায়রনমেন্ট। যেহেতু কম্পিটিশন বেশি, স্পিসিস বেশি, জায়গা কম, তাই সেখানে লিমিটিং ফ্যাক্টর মানে সেখানে রিসোর্সগুলো আছে কম, আছে কম পরিমাণে। তাহলে ইট ইজ লার্জ ইন সাইজ, স্মল ইন সাইজ। দ্য নিচ এক্সপ্লেন্স ভেরিয়াস রোলস অফ এ পার্টিকুলার স্পিসিস। এখানে একটা নির্দিষ্ট স্পিসিস, তাহলে এই বড় একটা জায়গার মধ্যে একটা সিঙ্গেল স্পিসিস আছে, এ কখনো এইখানে থাকছে, এখানকার সম্পদ ইউজ করছে, কখনো এই দিককার, কখনো এই দিককার। তাহলে এটা কি এক্সপ্লেন করে, ভেরিয়াস রোল অফ এ পার্টিকুলার স্পিসিস, একটা নির্দিষ্ট স্পিসিসের বিভিন্ন রকমের ভূমিকা সেই নিচের মধ্যে। আর দ্য নিচ এক্সপ্লেন্স হোয়াট দ্য স্পিসিস অ্যাকচুয়ালি ডাজ। প্রকৃতিতে ফান্ডামেন্টাল নিচের কোনো অস্তিত্ব নেই, কারণ কম্পিটিশন নেই, এরকম কোনো জায়গা নেই। যেটা টিকে আছে সেটাই হচ্ছে রিয়েলাইজড নিচ। প্রকৃতিতে যেটা থাকে, জঙ্গলের মধ্যে বিভিন্ন রকমের প্রাণী থাকে, তারা কম্পিটিশন করে নিজেদেরকে টিকিয়ে রাখে,
তাহলে এই টিকিয়ে রাখাটা নর্মাল একটা ইকোসিস্টেম, নর্মাল একটা বাস্তুতন্ত্রের মধ্যে যে স্পিসিস নিজেদেরকে টিকিয়ে রাখে কম্পিটিশন করে, মানে একটা স্পিসিস অ্যাকচুয়ালি যা করে সেটাই কিন্তু রিয়েলাইজড নিচের মধ্যে দেখানো হয়। তাহলে ওই জন্য বলা হচ্ছে দ্য নিচ এক্সপ্লেন্স হোয়াট দ্য স্পিসিস অ্যাকচুয়ালি ডাজ। একটা স্পিসিস অ্যাকচুয়ালি যা করে সেটাই অ্যাকচুয়ালি তার টিকে রাখার জন্য প্রতিযোগিতা করে, কম্পিটিশন করে তাকে খাদ্য জোগাড় করতে হয়, সেটাই অ্যাকচুয়ালি রিয়েলাইজড নিচ এর মধ্যে দেখানো হয়। ইট ইজ দ্য থিওরিটিক্যাল নিচ। এটা একটা থিওরি যে এরকম হতে পারে, এরকম একটা স্পিসিস যদি বিরাট একটা জায়গার মধ্যে টিকে থাকে তো সে এরকম প্রচুর পরিমাণে প্রাকৃতিক সম্পদ পাবে। যদি কোনো কম্পিটিশন না থাকে সে প্রচুর পরিমাণে তার ভূমিকা থাকবে, বিভিন্ন জায়গার থেকে সে সম্পদ আরোহণ করতে পারবে এবং তার কোনো প্রতিযোগিতা হবে না। এটা জাস্ট থিওরি, এটা বাস্তব নয়। আর এটা কি, ইট ইজ হোয়ার দ্য স্পিসিস অ্যাকচুয়ালি লাইভস। তাহলে একটা স্পিসিস বাস্তবে কিভাবে বেঁচে থাকে সেটাই কিন্তু রিয়েলাইজড নিচের মাধ্যমে দেখানো হয়। হ্যাবিটেট বা নিচ। তাহলে হ্যাবিটেট বলতে বোঝানো হচ্ছে দ্য এরিয়া অর ন্যাচারাল এনভায়রনমেন্ট ইন হুইচ অ্যান অর্গানিজম অর পপুলেশন নর্মালি লিভস। যেখানে বিভিন্ন রকমের হিউম্যান, অ্যানিমেলস, প্ল্যান্টস, আরও বিভিন্ন রকমের লিভিং স্পিসিস বাস করছে। এবারে এনভায়রনমেন্টটা, হ্যাবিটেট দু রকমের হতে পারে। তাহলে ফিজিক্যাল এনভায়রনমেন্ট আর একটা হচ্ছে বায়োটিক। ফিজিক্যাল বলতে বোঝানো হচ্ছে বায়োটিক, জল, বাতাস, প্রাকৃতিক যেগুলো। তাহলে ফিজিক্যাল এনভায়রনমেন্টের মধ্যে কি আসছে? সয়েল আসছে, টেম্পারেচার, মানে লাইট, আর একটা হচ্ছে ময়েশ্চার। বায়োটিক কম্পোনেন্টের মধ্যে আসছে প্রেজেন্স অফ প্রিডেটরস আর হচ্ছে ফুড। আচ্ছা, হ্যাবিটেট বলতে ইন এ হ্যাবিটেট অ্যান অর্গানিজম মাস্ট ফাইন্ড। হ্যাবিটেটের মধ্যে কি কি দেখতে পাওয়া যায়? ফুড, ওয়াটার, শেল্টার, স্পেস। দ্য মাইক্রো হ্যাবিটেট বলতে বোঝানো হচ্ছে দ্য টার্ম মাইক্রো হ্যাবিটেট ইজ often used to describe small scale physical requirements of a particular organisms or population. তাহলে কোন একটা হ্যাবিটেটের মধ্যেও যখন সেটা কোন একটা দেখা যায়, এখানে ছবিতে দেখো এই গাছের যে গুঁড়ি আছে সেজন্য সব কিছুই পর্যাপ্ত পরিমাণে আছে, তখন সেটাকে বলা হচ্ছে ফান্ডামেন্টাল নিডস। রিয়েলাইজড নিডস রেঞ্জ অফ এনভায়রনমেন্টাল কন্ডিশন ইন হুইচ এ স্পিসিস ইজ রিয়েলি ফাউন্ড। ন্যাচারালি একটা স্পিসিস প্রাকৃতিক পরিবেশের মধ্যে যেভাবে টিকে থাকে সেটাই হচ্ছে, মানে কম্পিটিশন করে এবং সেখানে প্রাকৃতিক সম্পদের প্রাচুর্যতা থাকে না, পর্যাপ্ত পরিমাণে থাকে না, সেটাই হচ্ছে রিয়েলাইজড নিডস।